আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা অনুশীলনী যে নমুনা সৃজনশীলটা আছে এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি বলছে দেখো তো, উদ্দীপক হিসেবে একটা খাদ্য শৃঙ্খল, মানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল একসাথে দেওয়া আছে। দেখো তো, এটা জালের মতো লাগতেছে না? এরকম অসংখ্য খাদ্য শৃঙ্খল একসাথে থাকলে আমরা এটাকে খাদ্য জাল বলতে পারি। তাহলে এই যে দেখো, সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে নিজের খাবার নিজে তৈরি করতে পারে। তাহলে এই যে সবুজ উদ্ভিদটা, ওকে যারা খাদ্য হিসেবে গ্রহণ করবে তারা সূর্য শক্তিটাও পেয়ে যাবে। দেখো তো এই জায়গাটায় সবুজ উদ্ভিদ, ওকে খাদ্য হিসেবে গ্রহণ করতেছে কে? এই সবুজ পোকাটা। সবুজ পোকা প্রথম স্তরের খাদক। যারা উৎপাদককে খাদ্য হিসেবে খায় তাদেরকে আমরা বলবো প্রথম স্তরের খাদক। সবুজ পোকাকে আবার খাদ্য হিসেবে কে খাচ্ছে? ছোট পাখি খাচ্ছে। ছোট পাখিকে খাদ্য হিসেবে খাচ্ছে শিয়াল। তাহলে এই যে দেখো, সূর্য শক্তিটা সবুজ উদ্ভিদ প্রথমে নিজের ভিতর জমা করে রাখলো, সেটা সবুজ পোকা পাইলো। তারপরে সবুজ পোকাকে খাওয়ার মাধ্যমে ছোট পাখি পাইলো, এরপরে শিয়াল পাইলো। তাহলে এই জায়গায় আমরা একটা খাদ্য শৃঙ্খল দেখতে পাইলাম। খাদ্য শৃঙ্খলটা কীরকম দেখো, এইরকম এরকম এরকম একটা খাদ্য শৃঙ্খল। এরপরে দেখো, সবুজ উদ্ভিদকে সবুজ পোকা খাবে, সবুজ পোকাকে আবার মাংসাশী পতঙ্গরা খাবে। মানে পতঙ্গ যেহেতু ওরা মাংসাশী বলতে পোকাটাকে খাবে, পোকাটা তো প্রোটিনের উৎস হয়। এবং এই মাংসাশী পতঙ্গকে আবার ছোট পাখি খেয়ে ফেলবে, ছোট পাখিকে আবার শিয়াল খাবে। তাহলে দেখো এই জায়গাটায় আমরা আরেকটা খাদ্য শৃঙ্খল পাইলাম, যেখানে তোমার এই সূর্য শক্তিটা প্রতিটা স্তরে স্তরে কমতেছিল। এরপরে আরেকটা খাদ্য শৃঙ্খল কেমন দেওয়া আছে? সবুজ উদ্ভিদ, ওকে খাবে হচ্ছে শামুক, শামুককে খাবে ছোট পাখি, ছোট পাখিকে খাবে শিয়াল। এরকম আরেকটা খাদ্য শৃঙ্খল দেখলাম। আরেকটা দেখি তো, সবুজ উদ্ভিদকে খাবে খরগোশ, খরগোশকে খাবে শিয়াল। দেখো আমরা তাহলে এতগুলা খাদ্য শৃঙ্খল দেখতে পাইলাম। এরকম অনেকগুলা খাদ্য শৃঙ্খল একসাথে যেহেতু আছে, এই জায়গাটাকে আমরা খাদ্য জাল বলতে পারি। এরপরে উদ্দীপকটা তো আমরা বুঝতে পারলাম, অনেকগুলা খাদ্য শৃঙ্খল দেখলাম। এরপরে আমাদের প্রশ্নগুলা কি দেওয়া আছে চলো আমরা দেখি। কি বলছে দেখো তো, বিয়োজক কি? বিয়োজক হচ্ছে তোমার ব্যাকটেরিয়া, যেগুলা, বিয়োগ বলতে আমরা কি বুঝি? ভাগ হয়ে যাওয়া। তাহলে এই যে অণুজীবগুলা যে কোনো জীবদেহকে ভেঙে ফেলতে সাহায্য করে, বা ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভেঙে বা বিয়োগ করে প্রকৃতির সাথে মিশে যেতে সাহায্য করতেছে। এই যে অণুজীবগুলা, এগুলাকে আমরা বলবো বিয়োজক। কিভাবে লিখছে দেখো তো, যে সকল ছত্রাক ও ব্যাকটেরিয়া জীবিত বা মৃত জীবদেহকে বিশ্লেষণের মাধ্যমে ওরা নিজেদের খাদ্য গ্রহণ করে এবং ওই জীবদেহগুলাকে পচনে সাহায্য করে, এই যে ব্যাকটেরিয়া আর ছত্রাক, ওদেরকে আমরা বলবো বিয়োজক। তাহলে ওরা কি করতেছে? যে কোনো জীবদেহকে ভেঙে ফেলতে বা বিশ্লেষণ করতে সাহায্য করতেছে। এরপরে কি বলছে? জীব বৈচিত্র্য সংরক্ষণ অত্যাবশ্যক। কেন? জীব বৈচিত্র্য বলতে আমাদের এই যে জীব জগৎ, এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির জীব আছে, বিভিন্ন প্রজাতির উদ্ভিদ আছে। এগুলো প্রত্যেকটা প্রজাতিকেই আমাদের সংরক্ষণ করা উচিত। কারণ আমাদের জীব বৈচিত্র্য যদি হ্যাম্পার ঘটে, সেক্ষেত্রে একজনের উপর আরেকজন কিন্তু প্রভাব বিস্তার করে, আমরা জানি। তাহলে একটা জীব যদি হারিয়ে যায় প্রকৃতি থেকে, সেক্ষেত্রে তুমি দেখবা যে আস্তে আস্তে অন্যগুলাও প্রভাবিত হচ্ছে, অন্যরাও হারিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে দেখো, পরিবেশের স্থিতিশীলতা বজায় রাখার জন্য জীববৈচিত্র্য সংরক্ষণ অত্যাবশ্যক। তার মানে পরিবেশে একটা স্থিতিশীল অবস্থা বজায় রাখা লাগবে। কারণ আমরা জানি একটা জীবকে আরেকটা জীব খাদ্য হিসেবে গ্রহণ করতেছে। এখন মাঝখান দিয়ে যদি ধরো তোমার একটা জীব ভ্যানিশ হয়ে যায় বা জীববৈচিত্র্য মানে ধ্বংস হয়ে যাওয়ার কারণে ও মনে করো মানে ওর প্রজাতিটা টিকে থাকতে পারলো না, সেক্ষেত্রে ওকে যে খাদ্য হিসেবে গ্রহণ করতেছে তার খাদ্যের সংকট দেখা দিবে। তাহলে এরকম অবস্থা আমরা দেখতে পাবো। উদ্ভিদ, প্রাণী এবং অণুজীব পরস্পরের উপর নির্ভরশীল, সবাই সবার উপর নির্ভরশীল। কোনো একটা ছোট্ট পোকাও কিন্তু অহেতুক না। তোমার কাছে মনে হইতে পারে যে এই পৃথিবীতে যদি মশামাছি না থাকতো কত ভালোই না হইতো, কিন্তু তোমার কাছে মনে হচ্ছে যে এটা অপকারী, এটা কোনো কাজ করতেছে না। কিন্তু ব্যাঙকে জিজ্ঞেস করো, ব্যাঙের কাছে মশামাছি অনেক কাঙ্ক্ষিত একটা জিনিস, কারণ ব্যাঙ মশামাছি খায়। তাহলে তোমার কাছে যেটা অপ্রয়োজনীয় মনে হতে পারে, কিন্তু প্রকৃতিতে এরকম ছোট্ট থেকে ছোট্ট ব্যাকটেরিয়া ধরো, অণুজীব বলো, প্রত্যেকটা জিনিসেরই নিজস্ব একটা ভ্যালু আছে। তাহলে কোনো একটা প্রজাতি বিলুপ্ত হলে খাদ্য শৃঙ্খল ও বাস্তুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে। মাঝখান থেকে যদি কেউ একজন বিলুপ্ত হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে? আরেকজন যে ওকে খাদ্য হিসেবে গ্রহণ করে, সে তখন বিপদে পড়ে যাবে। পাশাপাশি মানব জীবনের খাদ্য, ঔষধ, বস্ত্র, জ্বালানি এবং বাসস্থানে বড় একটি অংশ জীব বৈচিত্র্যের উপর নির্ভর করতেছে। জীব বৈচিত্র্য পরিবেশের স্বাভাবিক ভারসাম্যটা বজায় রাখে। এখন যদি তোমার এই ভারসাম্যটাই নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণ, বায়ু পরিশোধন, মাটি সুরক্ষায় এই যে তোমার মানে সবগুলা জীব একই সাথে মানে সমান গুরুত্বপূর্ণ অবদান রাখতেছে।
জীববৈচিত্র্য পরিবেশের স্বাভাবিক ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে এবং প্রাকৃতিক বিপর্যয়ের বিরুদ্ধে মোকাবেলা করে। এই যে গুরুত্বপূর্ণ দিকগুলা, তাহলে এই সবগুলা দিকই হচ্ছে তোমার নষ্ট হয়ে যাবে যদি জীববৈচিত্র্য নষ্ট হয়ে যায়। তারপরে আসো গ নাম্বার প্রশ্নটা কি বলছে, উদ্দীপকের খাদ্য জালের কোন খাদ্য শৃঙ্খলটিতে সবচেয়ে বেশি শক্তি ব্যয় হচ্ছে। আমরা অনেকগুলা খাদ্য শৃঙ্খল দেখলাম, এতগুলা খাদ্য শৃঙ্খল মিলে একটা খাদ্য জাল তৈরি হয়েছে। এই যে খাদ্য জালটা, এখানে সবচেয়ে বেশি শক্তি কোথায় খরচ হয়েছে এটা আমাদের বর্ণনা করা লাগবে। প্রথমে আমরা 5টা খাদ্য শৃঙ্খল খুঁজে পাইছিলাম উদ্দীপকে, আমরা দেখলাম না 5টা খাদ্য শৃঙ্খল, ওই 5টা খাদ্য শৃঙ্খল এখানে আমরা লিখবো। দেখো তো কিরকম ছিল, সবুজ উদ্ভিদকে খাচ্ছিল সবুজ পোকা, সবুজ পোকাকে খাদ্য হিসেবে খাচ্ছিল ছোট পাখি, তাকে আবার খাদ্য হিসেবে খাচ্ছিল শিয়াল। এরপরে আরেকটা খাদ্য শৃঙ্খল কেমন পাইছিলাম, সবুজ উদ্ভিদ যাকে খাদ্য হিসেবে গ্রহণ করতেছিল সবুজ পোকা, এরপরে মাংসাশী পতঙ্গ তাকে খাদ্য হিসেবে গ্রহণ করতেছিল ছোট পাখি, এরপরে শিয়াল। তুমি দেখতেই পারতেছো আমি এখন একটা একটা করে এইভাবে রিডিং করতে পারবো না। এখন এই যে ফ্লো চার্টগুলা, এগুলার দিকে তাকাও তো, কোনটা সবচেয়ে বেশি লম্বা, 2 নাম্বারটা না, দেখো তো 2 নাম্বারটা সবচেয়ে বেশি খাদক আছে। এই যে একজনকে একজন খাচ্ছে, আরেকজন খাচ্ছে, আরেকজন খাচ্ছে, এরকম করতে করতে খাদকের সংখ্যা এই 2 নাম্বারটাই সবচেয়ে বেশি। এইখানে তোমার শক্তি একদম সর্বশেষ যে শিয়ালটা ছিল ওর কাছে শক্তি পৌঁছাবে সবচেয়ে কম। এইখানে সবগুলো আছে আমার সবুজ উদ্ভিদ, তার মানে ওরা সবাই নিজের খাবার নিজে তৈরি করতে পারতেছে। এই যে সবুজ উদ্ভিদ সূর্য শক্তিকে আবদ্ধ করে রাখতে পারে, আমরা দ্বিতীয় অধ্যায়ে প্লাস্টিডের অংশটা এরকম পড়ছিলাম না, প্লাস্টিডের গ্রানা অংশ সূর্য শক্তিকে আবদ্ধ করে রাখতে পারে। এই যে গ্রানা অংশটা সূর্য শক্তিকে আবদ্ধ করতেছে, তখন মানে সূর্যের শক্তিটা সবুজ উদ্ভিদের কাছে আছে। এরপরে যে ওকে খাদ্য হিসেবে খাবে তার কাছে কিছুটা সূর্য শক্তি যাবে, এরপরেরটার কাছে কিছু একটু যাবে। কিন্তু যখন ফ্লোচার্টটা অনেক বেশি বড় হয়ে যাবে তখন এই শক্তিটা কমতে থাকবে, মানে প্রতিটা ধাপে ধাপে আমরা 90% করে শক্তি হারাইতে দেখবো। দেখো এই জায়গাটায় আমি যদি একটু পড়ি কি বলছে দেখো তো, খাদ্য শৃঙ্খলে সবচেয়ে বেশি শক্তি ব্যয় হবে 2 নাম্বারটায়। এখন উৎপাদক যে পরিমাণ শক্তি সূর্য থেকে সংগ্রহ করে তা দ্বিতীয় ট্রফিক লেভেলে এসে কমে যায়। এখন ট্রফিক লেভেলটা কি, ট্রফিক লেভেলটা হচ্ছে এই যে প্রতিটা স্তর কে কাকে খাদ্য হিসেবে গ্রহণ করতেছে, প্রতিটা লেভেলে লেভেলে আমরা বলবো হচ্ছে ট্রফিক লেভেল। প্রতিটা লেভেলে লেভেলেই হচ্ছে আমরা কি বলতেছি, ট্রফিক লেভেল বলতেছি। এখন এই যে উৎপাদক যেটা সূর্য শক্তিকে আবদ্ধ করে রাখতে পারতেছে, এই উৎপাদকটা হচ্ছে সর্বনিম্ন স্তরের ট্রফিক লেভেল। এখন মানে সবচেয়ে নিচে অবস্থান করতেছে, ওকে যে খাদ্য হিসেবে গ্রহণ করবে তাকে আমরা বলবো প্রথম স্তরের যে ট্রফিক লেভেল। এরপরে তাকে যে খাদ্য হিসেবে গ্রহণ করবে তাকে আমরা বলবো হচ্ছে দ্বিতীয় স্তরের যে ট্রফিক লেভেল। তাহলে এই যে লেভেলটা এভাবে বাড়তেছে, তৃতীয় বা সর্বোচ্চ ট্রফিক লেভেলে এসে শক্তির পরিমাণ আরও কমে যায়। উৎপাদকের কাছে শক্তি সবচেয়ে বেশি ছিল, তারপরে প্রথম ট্রফিক লেভেলে ওইটা একটু কমলো, তারপরে ট্রফিক লেভেলে ওইটা আরেকটু কমলো, তারপরে ট্রফিক লেভেলে আরেকটু কমলো। এই যে কমতে আসে তৃতীয় বা সর্বোচ্চ লেভেলে গিয়ে আমরা কি দেখতে পাবো, তোমার শক্তিটা আরও বেশি কমে যাচ্ছে। এখন এই যে শক্তিটা কমতেছে, কতটুকু কমতেছে দেখো, একটি ট্রফিক লেভেলে যতটুকু শক্তি থাকে তার প্রায় 10% ঠিক উপরের ট্রফিক লেভেলে সঞ্চালিত হতে পারে, বাকি 90% তাপ হিসেবে পরিবেশে বিমুক্ত হয় কিংবা আংশিকভাবে অব্যবহৃত থেকে যায়। তাহলে পরের লেভেলটায় যাচ্ছে কতটুকু, 10% শুধু যাচ্ছে, তারপরের লেভেলটায় তার 10%, তাহলে কতটুকু কমে যাচ্ছে তুমি বুঝতেই পারতেছো। 90% এখানে তাপ শক্তি হিসেবে চলে যাচ্ছে বা মানে অপ্রয়োজনীয় অব্যবহৃত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই যে দেখো সবুজ পোকা যখন সবুজ উদ্ভিদকে ভক্ষণ করে সে সম্পূর্ণ শক্তি ধারণ করতে পারে না। অনুরূপভাবে মাংসাশী পতঙ্গ সবুজ পোকাকে ভক্ষণ করলে আরও কম শক্তি পাবে। এরকম যে যাকে খাচ্ছে পরের জন আরও কম পরিমাণ শক্তি পাচ্ছে, 10% শক্তি শুধু পাচ্ছে। তাহলে তুমি এই জায়গায় দেখো তো, এই যে খেয়ে খেয়ে আসতেছে এখানে 4 নাম্বার জন তোমার সবচেয়ে কম শক্তি পাইছে। এইখানে দেখো 1 2 3 4 5, শিয়াল হচ্ছে আমাদের 5 নাম্বারে, যেটা সবচেয়ে বড় খাদ্য শৃঙ্খল। এই যে দেখো 2 নাম্বারটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় খাদ্য শৃঙ্খল। এই খাদ্য শৃঙ্খলটাতে এই যে শিয়ালের কাছে সবচেয়ে কম সূর্য শক্তি পৌঁছাবে। তাহলে আমরা এই কথাটাই বলতে পারি, এই 5টা আমাদের যে খাদ্য শৃঙ্খল দেওয়া আছে এই খাদ্য শৃঙ্খলগুলো দেখে আমরা এই মানে সবচেয়ে বেশি শক্তি ব্যয় হবে কোথায় এটা কিন্তু সিদ্ধান্তে আসতে পারতেছি যে 2 নাম্বার যে ফ্লো চার্টটা আমরা বানাইলাম সেখানে তোমার খাদ্য শক্তি সবচেয়ে বেশি ব্যয় হবে, কারণ ওটা সবচেয়ে বড় ফ্লো চার্ট। তুমি যদি এমসিকিউতে এরকম আসে সেক্ষেত্রে তুমি শুধু তাকাবা যে কোন ফ্লো চার্টটা সবচেয়ে বড়, যেটা সবচেয়ে বড় ওইখানে শক্তি সবচেয়ে কম, মানে শেষের জন সবচেয়ে কম শক্তি পাবে। এরপরে আসো ঘ নাম্বারে কি বলছে, উদ্দীপকের খাদ্য জালে ছোট পাখির বিলুপ্তি ঘটলে বাস্তুতন্ত্রে কি পরিণতি হবে।
ছোট পাখির বিলুপ্তি যদি ঘটে সেক্ষেত্রে তোমার বাস্তুতন্ত্রে বিরূপ প্রভাব পড়বে। কি জন্য? কারণ ছোট পাখিকে খাদ্য হিসেবে যারা খাচ্ছিল তারা কিন্তু ওই খাদ্যটা আর পাবে না, কারণ ছোট পাখি এখন বিলুপ্ত হয়ে গেছে। এখন ওর যে খাদ্যের ঘাটতিটা তৈরি হইলো, মানে ছোট পাখিকে যে খাদ্য হিসেবে খাচ্ছিল তার যখন খাদ্যের ঘাটতি তৈরি হইলো তখন সে কিন্তু খাদ্যের অভাবে তার সংখ্যাও কমে যেতে থাকবে। দেখো আমরা এই জায়গাটায় যদি পড়ি, উদ্দীপকের খাদ্য জালে ছোট পাখির বিলুপ্তি ঘটলে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হবে। ছোট পাখির উপর নির্ভরশীল বাকি যে 4টি খাদ্য শৃঙ্খল ওগুলোও বিপর্যস্ত হবে। কিরকম দেখলাম আমরা বাকি খাদ্য শৃঙ্খলগুলো? এই জায়গাটায় তাকাতো, ছোট পাখিকে কারা কারা খাচ্ছিল? এই যে ছোট পাখিটা, ওকে খাদ্য হিসেবে গ্রহণ করতেছিল শিয়াল। তারপরে ছোট পাখি এখানে মাংসাশী পতঙ্গ খাচ্ছিল, সেক্ষেত্রে মাংসাশী পতঙ্গের সংখ্যা আবার বেড়ে যাবে। কি জন্য বলো তো? ছোট পাখি যে ওদেরকে খেয়ে ফেলতেছিল, যার জন্য এই ছোট পাখি ওকে আর খাইতে পারবে না, মাংসাশী পতঙ্গের সংখ্যা এতগুলো বেড়ে যাবে। ওর সংখ্যা যখন আবার বাড়বে তখন ছোট পোকা আবার কমে যাবে। কি জন্য? কারণ মাংসাশী পতঙ্গ সবুজ পোকাকে খেয়ে ফেলতেছিল। তাহলে এরকমই একজন আরেকজনের উপর নির্ভর করতেছে, মানে খাদ্যের সংখ্যা যদি কমে যায় সেক্ষেত্রে তোমার যাকে খাবে তার সংখ্যা বেড়ে যাবে। তাহলে দেখো এই যে ছোট পাখির সংখ্যা যখন কমে যাচ্ছে সেক্ষেত্রে শিয়াল আর খাবার পাবে না। পরিবেশের সকল জীব একে অন্যের উপর গভীরভাবে সম্পর্কযুক্ত, একে অন্যের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত, তাই কোনো প্রজাতির সংখ্যা যদি কমে যায় বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা নষ্ট হবে। কাজে উদ্দীপকের খাদ্য শৃঙ্খলে ছোট পাখির বিলুপ্তি ঘটলে শিয়ালের সংখ্যা কমতে থাকবে। কি জন্য? শিয়াল ছোট পাখিকে খাদ্য হিসেবে গ্রহণ করতেছিল, তাহলে শিয়াল আর খাবার পাবে না, ওর সংখ্যা কমতে থাকবে। কেননা ছোট পাখি কমে যাওয়ার কারণে শিয়ালের খাবারের ঘাটতি দেখা দিবে, এই যে কথাটা আমি বললাম। আবার ছোট পাখির সংখ্যা কমতে থাকলে সবুজ পোকা বাড়তে থাকবে। এই যে ইমব্যালেন্সটা তৈরি হচ্ছে এটা কিন্তু আমাদের বাস্তুতন্ত্রের জন্য মানে ক্ষতিকর, কারণ একটা ব্যালেন্স বজায় না থাকলে এই জায়গায় একটা মানে অসুবিধা তৈরি হবে, যার জন্য দেখো একজন বেড়ে যাচ্ছে আরেকজন কমে যাচ্ছে। এরকম বাড়া কমার কারণে তোমার ভারসাম্যটা নষ্ট হবে এবং পুরো বাস্তুতন্ত্রের স্থিতিশীলতাটা নষ্ট হয়ে যাবে, যার জন্য বাস্তুতন্ত্রের এরূপ জটিলতা দেখা দিলে পরিবেশের ভারসাম্য নষ্ট হইতে পারে এবং তার সাথে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ এবং পুষ্টি প্রবাহের জটিলতা দেখা দিবে। আমরা কি জানি কে কাকে খাচ্ছিল এটার উপর ভিত্তি করে শক্তির লেভেলটা ওই যে 10% করে কমতেছিল, কিন্তু এইখানে যখন মাঝখান থেকে একটা ছোট পাখি ভ্যানিশ হয়ে গেল তখন তো আমরা ওই শক্তি প্রবাহের এলোমেলো দেখতে পাবো, বাস্তুতন্ত্রের এলোমেলো, জীব বৈচিত্র্যের এলোমেলো, মোট মিলে পুরা পরিবেশের ভারসাম্যটাই নষ্ট হয়ে যাবে যদি পরিবেশ থেকে ছোট পাখিটা হারায় যায়। তাহলে এই কথাবার্তাগুলো এখানে কিন্তু সহজ কথাবার্তা, 13 অধ্যায় কিন্তু তোমার মানে এত আহামরি কঠিন কিছুই নেই, সহজ কথাবার্তা। দেখো এগুলো তুমি নিজে থেকেই বুঝতে পারতেছো। তাহলে আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।